এদিকে কোনোভাবেই শেষ রক্ষা হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়কদের। এবার আন্তর্জাতিক মামলায় ফেঁসে গেলেন তিনি। পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলার মুখোমুখি সমন্বয়ক এবং ইউনূসের দল। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডক্টর ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি মামলা করার ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। দর্শক যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ। দর্শক, অন্যায় করলে তার বিচার হবেই, আজকে হোক কিংবা কালকে হোক। তবে ডক্টর ইউনূসের অন্যায়ের বিচার যে এত দ্রুত হবে সেটা কেউ ভাবতে পারেনি। দর্শক, এবার বিএনপি সরকার ক্ষমতায় এসেই কলকাঠি সব নাড়িয়ে দিয়েছে। এমনকি ধানমন্ডি ৩২-এর যে ভবন, বঙ্গবন্ধুর যে বাড়ি, সেটা কেন ভাঙ্গা হয়েছে তার কারণে সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা এবং আন্তর্জাতিক মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা। এমনকি এই সমস্ত মামলায় সমন্বয়ক এবং ডক্টর ইউনূস পুরোভাবে ফেঁসে গেছেন। দর্শক, ভয়ানক কিছু ঘটিয়ে দিয়েছে সরকার। ভারতের চাপে, শেখ হাসিনার কুবুদ্ধিতে তারেক রহমান কাজগুলো করেই ফেলেছে। কথা বাড়াচ্ছি না, শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো এই মুহূর্তে আপনারা চারিদিক থেকে শুনতেছেন যে মামলা রেডি হয়ে গেছে, যে কোনো সময় তিনাকে পাকড়াও করে ফেলা হবে। দর্শক, আপনাদের কি মনে হয় ডক্টর ইউনূস সাহেব অপরাধ করেননি? এমন কেউ বলতে পারবেন না যে এই 18 মাসে বাংলাদেশে কোনো অপরাধ হয়নি। অবশ্যই অপরাধ হয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, বিস্তারিত দেখে আসি, আশা করি সঙ্গেই থাকবেন। ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের অভিযোগে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। দায়িত্ব ছাড়ার সপ্তাহ না পেরোতেই এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডক্টর ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে সরাসরি মামলা করার ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন। একটি জাতীয় দৈনিকের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক কার্জন এই মামলার জন্য সুনির্দিষ্ট 4টি গুরুতর অভিযোগ সামনে এনেছেন। তার মতে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিগুলোতে চ্যালেঞ্জ করার পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের নারকীয় ভাঙচুর ও ঐতিহাসিক নথিপত্র ধ্বংসের দায়ও তাদের উপর চাপিয়েছেন তিনি। কেন সেনাবাহিনী বা পুলিশ সেখানে সুরক্ষায় এগিয়ে আসেনি এবং এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে দেশি বিদেশি কারো ইন্ধন ছিল কিনা তা নিয়েই আইনি তদন্তের দাবি তুলেছেন এই আইন বিশেষজ্ঞ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার পাশাপাশি সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অধ্যাপক কার্জন। অধ্যাপক কার্জন জানান, গত 18 মাসে অবিশ্বাস্যভাবে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা আইনি ইতিহাসে অত্যন্ত অস্বাভাবিক। বিবিসির একটি প্রতিবেদনের বরাতে তিনি দাবি করেন, এই 133টি অধ্যাদেশের মধ্যে 132টি এখন চরম অনিশ্চয়তার মুখে। ইউনূস অ্যান্ড গংয়ের বিচার নিশ্চিত করার এই কড়া হুঁশিয়ারি এখন দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। কাল রাত থেকেই একটি বিষয় নিয়ে ফেসবুক, ইউটিউবে তোলপাড় শুরু হয়েছে। তাই আমার সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া, গতকালকে যে একটা নিউজ হয়েছে সবাই পোস্ট করছে, শেখ হাসিনা সকল নেতাকর্মীদেরকে দেশে আসার জন্য নির্দেশ দিয়েছেন যারা বিদেশে পালিয়ে আছেন, এবং দেশের কর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছেন আন্দোলনের জন্য। আপনি ব্যাপারটা নিয়ে একটি আলোচনা করুন, আমরা সকলেই আপনার আলোচনাটি শুনতে চাচ্ছি। আজকে সেই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা এই কথাটা নতুন করে প্রথম বলেন নাই। এই কথাটা তিনি কয়েক মাস আগে থেকেই বলে আসছেন এবং আমরা ইউটিউবাররা এই বিষয় নিয়ে অনেক ভিডিও করেছি। কিন্তু নেতারা একজন আসলে 10 জন আসে না। সেই কারণে কর্মীরাও সংগঠিত হয় না, আন্দোলনও চাঙ্গা করা সম্ভব হয় না। এটা মাথায় রাখবেন। আপনার নেতা যদি বিদেশ বসে থাকে, আপনাকে অর্ডার দেয়, আপনি যতই সাহসী হন রাজপথে নামতে ভয় পাবেন, কারণ নেতৃত্বের শূন্যতার কারণে। আর আপনি সংগঠিত কর্মীদেরকে করতে ভয় পাবেন। যখন নেতারা নিজেরাই দেশে চলে আসবে, নেতারা দেশে থাকলে কর্মীরা ভরসা পায়, সাহস পায়, সংগঠিত হতে খুব ইজি হয়, তখন আন্দোলন সংগ্রাম করতেও কিন্তু সোজা হয়। তখন কর্মীরা চিন্তা করে, আমি যদি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অ্যারেস্ট হয়ে যাই, আমার নেতাও অ্যারেস্ট হয়, তাহলে নেতা জেলে থাকবে। অন্তত নেতাও যদি জেলে থাকে, আমি তো অন্তত একবেলা 2 বেলা ভালো খানা খাইতে পারবো। জেলের মধ্যে আমার আর টাকার জন্য টেনশন করা লাগবে না, জামিনের জন্য টেনশন করা লাগবে না। সে একটা সিরুটির কারণে কর্মীরা তখন সাহস আরো বেশি পায়, উজ্জীবিত থাকে এবং সংগঠিত হতে পারে। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেখ হাসিনা অনেকবার বলেছি, দেশে আসার নির্দেশ দিয়েছে, অনেকবার ওয়ার্কিং কমিটির বৈঠকে কথা বলেছে, কিন্তু নেতারা সাহস করে দেশে আসছে না। আমি সবসময় আলোচনার মধ্যে একটা কথা বলি,
রাজনীতিতে দুটা জিনিস মাথা রেখে আপনার রাজনীতি করতে হবে। তা না হলে রাজনীতি করার দরকার নেই, হয়তো রাজপথ, না হলে জেল। যখন আপনি দুঃসময় থাকবে তখন কিন্তু আপনার রাজপথেও নামতে হবে এবং জেলে যাবেন সেটা মাথায় রেখে নামতে হবে। আপনি শুধু সুসময় আসবে তখন সাদা পাঞ্জাবি পরে মুজিবপুট লাগিয়ে টাকা আছে তারপর রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কাউন্সিলর হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, ওই রাজনীতি করে লাভ নাই। ওই রাজনীতির কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থা। এখন দেখেন, দুঃসময়ে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের হয়ে আমরা যারা কথা বলতেছি, সুসময় আসলে আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদেরকে দেয়া হবে না। যারা অনেক রাঘব বোয়াল আছে, যারা অনেক টাকা পয়সার অধিকারী, তারা আবার সাদা পাঞ্জাবি মুজিবপুট লাগিয়ে এসে সামনের চেয়ারে বসে টাকা মেরে তারা অনেক ভালো ভালো জায়গায় চলে যাবে, জনপ্রতিনিধি হবে, কেউ এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ কাউন্সিলর, কেউ মেয়র হয়ে যাবে। তো এই রাজনীতি পরিবর্তন করতে এসেছে আমরা তরুণরা। এই রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও দেওয়া যাবে না, এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপিও করতে পারবে না। নতুন বন্দোবস্তর কথা বললে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। টাকার উপর নির্ভর করে সকল কিছু করা যাবে না বাংলাদেশের রাজনীতিতে। এই প্যাটার্নটা চেঞ্জ করলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সেজন্য কর্মীদেরকে নির্ভয়ে দেশে আসতে হবে, তাদের মাথায় রাখতে হবে আমরা দেশে আসলে হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারি, অন্তত আমি জেলে থাকলেও আমার কর্মীরা উজ্জীবিত থাকবে, তখন আমরা সংগঠিত করে হলো আন্দোলন সংগ্রাম করতে পারবো। কর্মীরা অনেক আগে থেকে বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে, নেত্রী নির্দেশ দিয়েছে, নির্দেশ দেওয়ার আগে প্রস্তুত হয়ে আছে, কিন্তু একমাত্র তার নেতাদের নেতৃত্বের অভাবের কারণে রাজপথে নামতে পারছে না। নিজ উদ্যোগে 10-15-20 জন, 100 জন, 200 জন নিয়ে একটা ঝটিকা মিছিল করে, তারপর আবার হারিয়ে যায়। এই ঝটিকা মিছিল দিয়ে রাজনীতিতে ফিরে আসা সম্ভব না, হয়তোবা উত্তাপ ছড়ানো যায়। সেই কারণে শেখ হাসিনার নির্দেশ একেবারে 100% ভাবে মানতে হবে। আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের এবং শীর্ষ পর্যায়ের নেতাদের তারা দেশে আসতে হবে, এবং যে সকল আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশে প্রস্তুত আছে আন্দোলন সংগ্রাম করার জন্য, তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। তারপরে ওই সিনিয়র লেভেলের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা রাজপথে তারা নিজেরা নেমে নেতৃত্ব দিয়ে আন্দোলন চাঙ্গা করতে হবে। এটাই রাজনীতি ভাই। আপনার জীবনের রিস্ক থাকবে, আপনি জেলে যাওয়ার রিস্ক থাকবে, খুব কষ্ট করতে হবে, এগুলো ফেস করে আপনাকে টিকে থাকতে হবে। এখন আপনারা যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন, যারা মধ্যম পর্যায়ের নেতা আছেন, দল ক্ষমতায় ছিল, ভালো ভালো জায়গায় ছিলেন, অনেক বড় বড় পদে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন জনগণের, ওই টাকা দিয়ে এখন বিদেশে বসে বসে খাচ্ছেন আর আরামায়েশে জীবনযাপন করছেন। পরিস্থিতি একেবারে ভালো হলে আসবো আর কি। আওয়ামী লীগ অনেক বছর ক্ষমতায় ছিল, এখন 15-20 বছর ক্ষমতা না থাকুক, সমস্যা কি, টাকা আছে তো, প্যারা নাই। আরে ভাই, আপনারা আপনাদের চিন্তা করতেছেন এখন কর্মীরা কি পরিমাণ কষ্টে আছে। কর্মীরা এই রোজার মাসে অনেক ইফতার করতে কষ্ট হয়ে যাচ্ছে, সেহরি করতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো তৃণমূলের সাথে একদম খুব ওতপ্রোতভাবে জড়িত, আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে হাজার হাজার প্রতিদিন মেসেজ আছে, আমরা সেগুলো দেখে কান্না চলে আসে। অনেকে ঘর বাড়ি যেতে পারছে না, তার মা বাবা অসুস্থ, ঘরে গেলে, বাড়িতে গেলে তাদেরকে আক্রমণ করা হবে। কেউ টাকার কষ্টে আছে, কেউ মানসিক কষ্টে আছে। এক একদিন এক এক নেতার কথা শুনি গালাগালি করে, তার নেতাদেরকে বলে যে 16-17 মাসে আমার নেতা আমার সাথে যোগাযোগ করে নাই, 16 মাসও আমার কোনো খবর নেই। এই নেতারা আমাদের নাম বিক্রি করে, আমাদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। প্রত্যেকটা জেলা থেকে এরকম অনেক একটা দুইটা কর্মীদের কথা আমরা শুনতে পাই। এটা রিয়েলিটি ভাই। আমরা যখন ইউটিউবে কথা বলি, আমাদের ভিডিও তো লাখ লাখ মানুষ দেখে, টিকটকে কথা বলি লাখ লাখ মানুষ দেখে, ফেসবুকে কথা বলি লাখ লাখ মানুষ দেখে। তারা এই সকল ভিডিও দেখলে তারা মনে করে আমাদের সাথে শেখ হাসিনা পর্যায়ে সকলের সাথে প্রতিদিন যোগাযোগের কথা হয়। আমাদেরকে বললো হয়তো বা কিছু টাকা আমরা কালেক্ট করে বা কিছু না কিছু ব্যাপার ওদেরকে কোনো কিছু হেল্প করতে পারবো। আমরা নিজেদের ফান্ড থেকে হাজার হাজার ছেলেদেরকে উপকার করেছি, হাজার হাজার ছেলেদের জন্য যা কিছু করার করেছি। তারা কখনো আমাদের রাজনীতিও করে নাই, কখনো পার্সোনালি চিনিও না তাদেরকে। কতক্ষণ পারা যায় ভাই, আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও মামলা খেয়েছি, আমরাও জেল কেটেছি, আমরাও কষ্ট জীবনযাপন করছি, তারপরও তাদের কষ্ট দেখে আমরা সহ্য করতে পারছি না। এটাই বুঝি রাজনীতি, এটাই বুঝি বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। লজ্জা ভাই। দল পরিস্থিতি ভালো হলে কর্মীদের সামনে এসে দাঁড়াতে পারবেন না, কর্মীরা হয়তো বা সম্মান দিয়ে কিছু বলবে না, করবে না, কিন্তু দাঁড়াতে পারবেন না। কথা বুঝে না, কারণ এই দিন না আরো দিন আছে। শেখ হাসিনা কতবার নির্দেশ দিয়েছে দেশে ফিরে আসার জন্য আপনাদেরকে, আপনারা এসেছেন? আসেন নাই। কর্মীরা ঠিকই শেখ হাসিনার নির্দেশে সবসময় প্রস্তুত থাকে, কিন্তু নেতৃত্বের অভাবে তারা সংগঠিত রাজপথে নামতে পারে না। তারা কার ভরসা নামবে? তারা রোজার মধ্যে পর্যন্ত তারা ইফতারের টাকা পাচ্ছে না, সেরির টাকা পাচ্ছে না, ঘরে যেতে পারছে না, নেতারা খবর নেয় না। সে ভরসা পর্যন্ত তাদের নাই। রাজপথে নামলে অ্যারেস্ট হলে তাদেরকে জামিন করাবে, জেলের মধ্যে দেখতে যাবে, সে ভরসা কে দিবে? সেই ভরসা যতদিন পর্যন্ত দিতে পারবে না, নেতাদেরকে কর্মীরা যতদিন পর্যন্ত দেখবে না, ততদিন পর্যন্ত রাজপথে সংগঠিত হয়ে নামা অসম্ভব। শেখ হাসিনা যতই নির্দেশ দেখ, অনেকবার নির্দেশ দিয়েছে, এটা আমরা অনেকবার আলোচনা করেছি, যতই শেখ হাসিনা প্রস্তুত থাকার কথা বলুক, কারণ তৃণমূল বারবার প্রস্তুত হয়ে বারবার রাজপথে নেমে অ্যারেস্ট, হত্যা, গুম, মিথ্যা মামলা তো সহ্য করতে পারবে না। কতক্ষণ পারা যায় ভাই? তৃণমূলের কয়জনের ফ্যামিলি ভালো অবস্থায় আছে? ভালো অবস্থায় যারাও ছিল, তারা দেশে আছে, পালিয়ে যাননি, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, 3 বেলা খেতে কষ্ট হয়ে গিয়েছে তাদের।
আমি জানি সে কারণে আমি বলতে পারি আমি তৃণমূলের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি 5ই আগস্টের পরবর্তী সময়। সারা বাংলাদেশে তৃণমূলের কথা শুনেছি আমি, কারণ 5ই আগস্টের পরবর্তী সময় আমার বয়স 33-34 হলো, সাহসের সাথে লড়ে গিয়েছি, কথা বলেছি, মার খেয়েছি পুলিশ ধরে নিয়ে গিয়ে মেরে মিথ্যা হত্যা মামলা দিয়েছে, তারপরও দমে যায়নি, এখনো দমে যায়নি। কথা বুঝেন নাই? জীবন একটাই, বাঘের মতো লড়ে গিয়ে মরে গেলে কোনো সমস্যা নাই, ইতিহাস হয়ে যাব। কিন্তু বিড়ালের মতো যদি চুপচাপ হয়ে যায়, জানের ভয়ে, জেলের ভয়ে চুপচাপ থাকি, শেখ হাসিনা যে নির্দেশ দেয় রাজপথে নামার, শেখ হাসিনা যে নির্দেশ দেয় দলকে সংগঠিত করে আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য, সেটা যদি পালনের সহযোগিতা না করি, নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যাব। অন্তত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের অনেক কাজ খারাপ আছে, কিন্তু আওয়ামী লীগকে ব্যবহার করে 1% উপকার পেয়েছি। ওই 1% উপকারের জন্য হলো লড়াই করে যাচ্ছি। বেইমানি করতে পারবো না, রক্তে বেইমানি নাই, কিন্তু এটা বলতে পারি সৎ সাহস আছে আমার, একটা টাকা অবৈধ টাকা ইনকাম করিনি। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেক ক্ষমতাধর মানুষের সাথে উঠা বসা ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করিনি, খুব সিম্পল জীবনযাপন করেছি, এটা সত্য কথা। কিন্তু আওয়ামী লীগের যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, আওয়ামী লীগকে ব্যবহার করে তারা আজকে বিদেশ পালিয়ে আছে, কর্মীদের খবর নিচ্ছে না, দলটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাই আমি যে সকল বিষয়ে ভিডিওতে বলেছি, ওই সকল বিষয় যদি আওয়ামী লীগের নেতারা না মানে বা আওয়ামী লীগের নেতারা ওই সকল বিষয়গুলোকে গুরুত্ব না দেয়, তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি যে সংগঠিত ফিরে আসতে পারবে সেটা আমার মনে হয় না। এটা বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরেছি। আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে যদি রাজপথ দখল করতে না পারে, শেখ হাসিনা দেশে ফিরেও। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি দেখছিলেন, অনেক বড় একটি প্রতিবেদন এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দর্শক সার্বিক দিক মিলে আপনার কি মনে হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানান। বেশি কথা বলাতে চাচ্ছি না, রোজার সময় আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে যাতে এরকম ভিডিও মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। যারা এখন এতক্ষণে লাইক দেন না অবশ্যই লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।